নমস্কার। আজকে শনিদেবের নক্ষত্র পরিবর্তন নিয়ে বলবো। শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে জানুয়ারি মাসের 20 তারিখ এবং 18ই মে পর্যন্ত থাকবে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র থাকে তখন তো এমনি বলবান হয়। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রই ছিল এতদিন পূর্বা ভাদ্রপদে, এবার নিজের নক্ষত্র। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে বা যে কোনো নক্ষত্রেই অবস্থান করুক, সেই নক্ষত্রের প্রভাবকে বিশেষভাবে তুলে ধরে এবং যার জন্য রাশিকে প্রভাবিত করে সেই নক্ষত্রের প্রভাবের জন্য। তো শনি নিজের নক্ষত্র অবস্থান করছে, আর বর্তমানে এই ধনুরাশি কিন্তু ঢাইয়াও চলছে। তো কোন দিক থেকে উপকার হবে, কোন দিক থেকে বিশেষ লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো তুলে ধরবো। কোন বিশেষ কাজ রয়েছে যেটা করলে যথেষ্ট ভালো হবে, এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, এমন কি কাজ রয়েছে যেটা করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে, সেগুলো তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। এবং সত্যি কথা বলতে এতদূর আসতে পেরেছি আপনাদের প্রেম ভালোবাসার বিনিময়, না তো আমার মতন হাজার হাজারটা জ্যোতিষী ইউটিউবের দুনিয়াতে রয়েছে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে তো শনিদেবের ঢাইয়া, শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে। তবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে গুরুর অবস্থান নিয়ে। গুরু কিন্তু যথেষ্ট ভালো অবস্থান রয়েছে। গুরুর সাথে শনির একটা কেন্দ্রের সম্পর্ক রয়েছে। দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি রয়েছে, সেরকম লাভের ঘরে দৃষ্টি রয়েছে। সেরকম আবার শনির মূল ত্রিকোণ রাশি ধনু ধনু বলছি কুম্ভ রাশিকে দেখছে। তাহলে এই গোচরে কিন্তু পাওয়া যাচ্ছে সবার প্রথম যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো সব ভালো। কারণ শনির উচ্চ রাশি হচ্ছে কি তুলা রাশি, তুলা রাশিকেও পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, নিজের রাশিকে দেখছে, প্লাস শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আবার শনি অপরদিকে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার দশম দৃষ্টি দিয়ে সেই রাশিকেই দেখছে। তো দশম দৃষ্টিতে থাকে কি কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। অর্থাৎ এই সময়কালে শনি কিন্তু বিশেষ কৃপা লাভ করছে, তার সাথে রাহুও পাচ্ছে, কারণ রাহুর উপরে তো দৃষ্টিটা থাকছে। এবং শনির যে দৃষ্টিগুলো, শনির তৃতীয় দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, মিত্র ঘর। সপ্তম দৃষ্টি থাকছে কর্মের ঘরে, এটাও মিত্র রাশি, কন্যা রাশি। এবং দশম দৃষ্টি থাকছে সেই রাশির উপরে। তো এই জিনিসগুলো কিন্তু মানে একটা ভালো একটা দিক উঠে আসছে ধনু রাশির ক্ষেত্রে, খুবই সুন্দর দিক। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। এবং দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে থাকছে, আবার রাহুও নিজের নক্ষত্রে থাকছে, শুক্র বলছি কেতু থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, আবার শনিও চলে আসলে এবার নিজের নক্ষত্রে। অর্থাৎ একটা কিন্তু ভালো সময় তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সত্যিই খুব ভালো সময়। এবার শনি যে নক্ষত্রে থাকছে সেই নক্ষত্রের গুণকে উঠাবে এই সময়কালে, সেরকম দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে থাকছে সেই গুণের দ্বারাও প্রভাবিত করবে রাশিকে। কারণ রাশিকে তো সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ করে দিচ্ছে শনি আর গুরু মিলে এই ধনু রাশিকে। তো শনি মানে কি? শনি মানে হচ্ছে শ্রম, শনি মানে হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে দায়িত্ব, শনি মানে হচ্ছে কর্তব্য, শনি মানে ধৈর্য, শালীনতা, সমস্ত কিছু। শনি মানে ধর্ম, যেখানে তো অন্যায় সেখানে তো শনি থাকবে না। আর অন্যায়কে প্রশ্রয় তো শনিও দিবে না, দেবগুরু বৃহস্পতিও দিবে না। যার জন্য শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক সম হয়ে যায়, অতপ্রতভাবে জড়িত। শনির রাশির আগে পরে দেবগুরু বৃহস্পতির রাশি, তো শনির রাশির পরে পরে আবার দেবগুরু বৃহস্পতির রাশি। সেরকম নক্ষত্র দিক দিয়েও যদি আলোচনা করি তো নক্ষত্র দিক থেকেও সেরকম। শনির নক্ষত্রের আগে পড়ে যায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রে পড়ে যায়। পুষ্যার আগে পড়ে যায় পুনর্বসু, আবার এদিকে পড়ে যাচ্ছে হচ্ছে অনুরাধার আগে বিশাখা, আর এদিকে উত্তরা ভাদ্রপদের আগে পূর্বা ভাদ্রপদ। অর্থাৎ ধর্মের সাথে কর্মের একটা যোগ হয়ে যায় এইখানটাতে। তো যার জন্য শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছেই একমাত্র মাথা নত করে, আর কোথাও মাথা নত করে না। আর এই যে যোগটা তৈরি হচ্ছে একটা কেন্দ্রের সম্পর্ক এবং রাশির উপর দৃষ্টি, এটা কিন্তু বিশ্বাস দিক। তো শনি যে গুণগুলো বললাম এই গুণগুলো মেনে মানতে হবে, দায়িত্ব, কর্তব্য, ধৈর্য, এগুলো যথেষ্ট উঠে আসছে। তো এগুলোর দিক চলতে হবে। আর শনি যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের গুণকে বুঝে নিতে হবে, যে এই গুণ রয়েছে এই নক্ষত্রে, তাহলে এই পথেই চলতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে। তো এটাই বুঝাচ্ছে কিন্তু নক্ষত্র। তো নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে যে এই নক্ষত্র হচ্ছে 26তম নক্ষত্র। এই নক্ষত্রের বিস্তার ব্রহ্মাণ্ডে 333 ডিগ্রি 20 মিনিট থেকে একদম 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই নক্ষত্রকে বলা হয় মানে সমৃদ্ধশালী নক্ষত্র, যার জলধারাতে প্রকৃতি জেগে উঠে, যে উপরের বৃষ্টির জলে নিচের গাছপালা জেগে উঠে সমৃদ্ধির দিকে যায়। তো গাছপালার তো আমরা সব কিছুই ভোগ করি, তো সেই জিনিসটা এই জিনিস বোঝাচ্ছে। অর্থাৎ সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে যাচ্ছে এই নক্ষত্র এই ধনুরাশি জীবনে। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্র থেকে আরো অনেক কিছু বুঝায়। সমৃদ্ধি বুঝাচ্ছে, তবে কখন? যখন তুমি হিসাব করে চলবা, মেডিটেশন, হিসাব বিশ্লেষণ করে করে চলবা। কারণ এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশি, আর রাশির নক্ষত্রের অধিপতি শনি। আর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির্বুদন্না, যাকে বলা হয়, যার সিম্বলই হচ্ছে ওয়াটার অফ স্নেক, অর্থাৎ জলের উপরে যে সাপ,
যে সাপের নিচের কোমরের অংশ হচ্ছে একদম সাপের মতন, উপরের অংশ হচ্ছে দেবতার মতন, যাকে মেডিটেশনের দেবতা বলে, ধ্যান সাধনা এগুলো জিনিস। কারণ একে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা সেটা বলা হয়েছে শ্রীহরি বিষ্ণু। তো শ্রীহরি বিষ্ণু শেষনাগের উপরই তো শয়ন করছে। তো ঈশ্বর যখন সেই সাপের উপর শয়ন করছে, তো শয়ন করছে বলতে কি শ্রীহরি বিষ্ণু তো ধ্যানে মগ্ন, তো তার ধ্যানে তো ব্যাঘাত ঘটানো যাবে না। তাহলে এখানটাতে কি আছে? অসীম ধৈর্য, তার সাথে কি মেডিটেশন, ধ্যান সাধনা, একাগ্রতা সমস্ত কিছু উঠে আসছে। আর তার সাথে হিসাব চলে আসছে, কারণ গুরুর জ্ঞান আর শনির ধর্ম আর শনির কর্ম, ন্যায় বিচার, ন্যায়েরও তো হিসাব হয় সেই জিনিসগুলো। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা খুব হিসাবই হয়, খুবই হিসাবই হয়। এরা ক্যালকুলেট করে চলতে পছন্দ করে, জীবনকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসে, ম্যাথামেটিক্স জিনিসটাকে খুব ক্যাচ করতে পারে, চট করে বুঝতে পারে এবং হিসাব মেনটেন করে চলে। এবং যে কোনো ক্ষেত্রে নিজের ডিসিশন নিতে যদি দেরিও হয় তার জন্য এরা কিন্তু আক্ষেপ করে না। এদেরকে কুলদীপক নক্ষত্র বলে। এদের নামে মানে এদের কাজের জন্য সমাজ এদেরকে পরিচিতি মনে রাখে। এরা জীবনকে হিসাবের মধ্যে চলতে পছন্দ করে, যে কোনো হিসাব, যে কোনো ক্যালকুলেট, এরা হিসাব করে চলতে যেরকম ভালোবাসে সেরকম কিন্তু হিসাব ছাড়া কিন্তু চলা পছন্দ করে না। এটাই হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিশেষ গুণ। এবং এরা কিন্তু মানে শনির ন্যায় জিনিসটা আছে, যার জন্য অন্যায় জিনিসকে পছন্দ করে না, অন্যায়ের দিকে প্রোটেস্ট করে দেয়। যে কোনো অন্যায় সমাজে যদি হয় তার কিন্তু প্রোটেস্ট করে এই নক্ষত্র। এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ওয়াটার অফ স্নেক। যে পশুর কথা বলা হয়েছে সেটাও কিন্তু গাই গরু, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে নিম গাছ। নিম গাছ কী করে? অক্সিজেন ফিল্টার কাজ করে। তার সাথে যে পাখির কথা বলা হয়েছে সেটাও আউল, যেটা হচ্ছে পেঁচা। এবং যে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু শ্রীহরি বিষ্ণু, এবং যে তত্ত্বর কথা বলা হয়েছে সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। তো শনি হয়ে গেছে বায়ু তত্ত্ব। তো এই নক্ষত্র কিন্তু এটাই বোঝে। এই নক্ষত্রে যে জিনিসগুলোতে স্থিরতা, সেই জিনিসগুলো বোঝায়। অর্থাৎ স্থিরতার কাজ করা লাগবে এই সময়কালে। আর শনি চতুর্থ ঘরে অবস্থান করছে। স্থিরতা কাজ বলতে কি? যেখানে কোথাও ভিত স্থাপন হচ্ছে, যে কাজটা দীর্ঘকালীন চলবে, কারণ শনির দৃষ্টি তো কর্মের ঘরে চলছে। অর্থাৎ কর্মে স্থিরতা জিনিসটা বুঝাচ্ছে, ধৈর্যশীল জিনিসটাকে বুঝাচ্ছে। যে কেউ কর্মের চিন্তা করছে, কর্ম লাভ হচ্ছে না, বা কর্ম করছে, কেউ চিন্তা করছে যে আমার কর্ম থাকবে কি থাকবে না, তার মধ্যে যে একটা স্থিরতা, সেই জিনিসটা আসতে যাচ্ছে এই ধনুরাশির জীবনে। তবে সবার মধ্যে যে সেটা থাকবে সেটাও না। অনেকে জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদেরকে তো আবার অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। তো সেই জিনিসটা, স্থায়িত্ব জিনিসটা আসছে এই সময়কালে। এবং তার সাথে জিনিসটা কি বুঝাচ্ছে? যে কোনো কাজ করতে গেলে তোমাকে বিশ্লেষণ করেই কিন্তু এগোতে হবে। কারো মুখের কথাতে তোমাকে চলবে না। হ্যাঁ, তোমায় অনেক দিক থেকে সাহায্য পাবো। এই যে বললাম সমৃদ্ধিশালী নক্ষত্র, যে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো কেউ ঋণের চেষ্টা করছেন বহুদিন ধরে, তো শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠ করে। অর্থাৎ এই সময়কালে সেই ঋণেও চেষ্টা করলে অবশ্যই ঋণ পাওয়া যাবে, যেটা অনেক ভালোর দিকে নিয়ে যাবে কর্মক্ষেত্রে। অর্থাৎ নিজের কর্মকে প্রসারিত করতে পারবে। সেরকম যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। দশম ঘরটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে যেখানটাতে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো হয়, একসাথে শয়ে শয়ে কাজকর্ম করে শ্রমিকরা, সেই কর্মক্ষেত্রটাকে বুঝাচ্ছে। তো সেই জায়গাতে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো সফলতা নিয়ে আসতে যাচ্ছে। প্রমোশন হওয়ার কর্মক্ষেত্রে বিশেষ মানে অবস্থান রয়েছে এই সময়কালে। যে কর্মের উন্নতি সেই জিনিস, এবং শনিজাত দ্রব্যের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও যেরকম উন্নতি হবে, সেরকম দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত কাজের সাথেও কিন্তু উন্নতির যোগ রয়েছে। যেমন দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত কাজগুলো কি হবে? গুরু সম্পর্কিত কাজ কি? চাঁদি, সোনা, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি। এবং শনিজাত দ্রব্য ব্যবসা বলতে কি? লোহার কাজের সাথে যারা যুক্ত, কলকারখানার কাজের সাথে যারা যুক্ত, তেলের কাজের সাথে যারা যুক্ত, পেট্রোলিয়াম পদার্থের কাজের সাথে যুক্ত, খাদানের কাজের সাথে যারা যুক্ত, সেই কাজগুলো। এবার চতুর্থ ঘরে শনি অবস্থান করছে, তাহলে ভূমি সংক্রান্ত কাজগুলো চলে আসছে, টেন্ডারজনিত কাজগুলো জীবনে চলে আসছে। তো এইগুলোর দিক থেকে প্রভাবিত করবে রাশিকে বিশেষভাবে এই সময়কালে ধৈর্যশীল করাবে। এবং যে কোনো কাজ করতে গেলে বারবার করে বিশ্লেষণ করবে এই ধনুরাশি, যে গুণটা কিন্তু পেতে যাচ্ছে এই সময়কালে। এবং একটা স্থায়িত্ব জিনিস কিন্তু থাকবে কর্মক্ষেত্রে। এটাই হচ্ছে নক্ষত্রের প্রভাব। আর শনি থেকে সেবা, শনি থেকে শ্রম, সেই জিনিসটা উঠে আসছে, দায়িত্ব কর্তব্য জিনিসটা উঠে আসছে। তো চতুর্থ ঘরে শনির যে এই নক্ষত্র অবস্থান, কিসের দায়িত্ব, কিসের সেবা বুঝাচ্ছে। এবং তার যে দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, কিসের দায়িত্ব, কর্মের ক্ষেত্রে তোমার যে দায়িত্ব, সেই জিনিসগুলো বুঝাচ্ছে। শনি সবসময় ন্যায় জিনিসটাকে বুঝায়। অর্থাৎ কর্মক্ষেত্রে তুমি কাউকে ছলচাতুরি করবা, ধোকাবাজি করবা, বেইমানি করবা, কাউকে মিথ্যা আশ্বাস দিবা যে আমি তোমার কাজ করে দিব, এগুলো থেকে দূরে থাকতে হবে এই সময়কালে। এবং সেবা জিনিসটাকে বুঝাচ্ছে। কিসের সেবা? তাদের সেবা করো যারা মানে তোমার নিচে শ্রেণীর লোকেদের, যারা দুমুঠো খাবারের জন্য অন্যান্য করছে, কর্ম পাচ্ছে না। যদি তোমার জান পেহচান থাকে তাহলে তাদের কর্মের সন্ধান দাও, যে তারা যেন কর্ম করে চলতে পারে। আর কিসের সেবা বুঝাচ্ছে? যে নিজের পিতা মাতার উপর সেবা করো,
সেই সেবাগুলো বোঝাচ্ছে। সমাজের সেবা করো, সামাজিক কাজে নিজেকে লাগাও। এবং যে নক্ষত্রের কথা বলছি এটা ধর্মের নক্ষত্র, ধর্মের নক্ষত্র। ধনুরাশিও তো কালপুরুষ চক্রে ধর্মের জায়গাটা চলে আসছে। তো সেই জিনিসটা কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে যে ধর্মের প্রতি তোমাকে বিশেষ আস্থা রাখতে হবে, ঈশ্বরের প্রতি তোমাকে বিশেষ আস্থা রাখতে হবে, ধর্মপথে কাজ করতে হবে। এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠ ঘরে, রোগ রিপু ঋণ অসুখ বিসুখের ঘরে। তো যারা অসুখ বিসুখে নিজেদের ওষুধপত্র কিনতে পারে না, ট্রিটমেন্ট করাতে পারে না, তাদের পাশে যে দাঁড়াও, কিছু না কিছু তাদের দিয়ে সাহায্য করো যেন তারা ট্রিটমেন্ট করাতে পারে, তাহলেই তো শনি হবে প্রসন্ন। এই জিনিসটাই তো বুঝাচ্ছে শনির এই গোচরে। তো এই জিনিসগুলোই কিন্তু উঠে আসছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্র যেটা বললাম, এই নক্ষত্রের যে অধিপতি দেবতা আয়ুর্বুদ্ধর না শেষ নাগ, যার সাথে তুলনা, সেই নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ উন্নতি কখন? যখন তুমি ধর্মপথে থেকে নিজের কর্মকে নিয়ে যাবা, যখন তুমি বিশ্লেষণ করে নিয়ে যাবা, নিজের কর্মক্ষেত্রে হিসাবটাকে মেনটেন করবা, যখন তুমি নিজের কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিবা। কারণ শনি এই ধনুরাশির ক্ষেত্রে যেরকম হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, সেরকম তৃতীয় ঘরেরও তো অধিপতি। তো এই ঘরগুলোরও তো দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর বাণীর ঘর, যে কাউকে কথা দিলাম মুখের কথা, তো সেই মুখের কথার দাম তোমাকে রাখতে হবে। অর্থাৎ তোমাকে দেখে শুনেই মুখের কথা বলতে হবে। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছে, যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছে, মার্কেটিং ফিল্ডে রয়েছে, যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ বিশেষ উন্নতি রয়েছে। এবং তার সাথে ডকুমেন্টেন্সি, কাগজপত্র, মিডিয়া, চারিদিক থেকে উন্নতি। তৃতীয় ঘর থেকে সাহায্য জিনিসটাকে বোঝায়। তো সাহায্য, সেটা সেবার মাধ্যমে সাহায্য জিনিস করতে হবে জীবনে। সেই জিনিসগুলো, কাগজপত্রের বিশেষ করে গুরুত্ব দিতে হবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। দায়িত্ব কর্তব্য তোমাকে অবশ্যই ঠিক মতন করে পালন করতে হবে, কাগজপত্র মেনটেন করে চলতে হবে। মুখের কথাতে কোনো কাজ হবে না, কারণ শনি চতুর্থ ঘরে অবস্থান করছে মীন রাশিতে। বন্ধু বান্ধব, যে বন্ধু বান্ধবদের পাল্লায় পরে কোথাও ইনভেস্ট করলাম সেটা না, তোমাকে আগে বুঝতে হবে। এবং কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ মানে চতুর্থ ঘর তো হচ্ছে মাতার ঘর, আর তার এগেন্স্ট ঘর হচ্ছে সপ্তম ঘরটাই হয়ে যাচ্ছে কর্মের ঘর। অর্থাৎ পিতা মাতা উভয়ের সম্মান, উভয়কে সেবা, এগুলো করতে হবে। কর্মক্ষেত্রে গুরুজন ব্যক্তির কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে, তাহলেই যথেষ্ট এগিয়ে যাওয়া যাবে। আর এই নক্ষত্র এটাই বুঝাচ্ছে, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রংবান পড়ো বেশি করে, এবং তার সাথে রাধা গোবিন্দের মানে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিতে হবে। গুরুজন ব্যক্তিকে শ্রদ্ধা করতে হবে। এটা এই নক্ষত্রই তো বুঝাচ্ছে যে মানে বাড়ির গুরুজন, যে গুরুজনের কাছ থেকে জ্ঞান নিয়ে, কারণ গুরুজনের অভিজ্ঞতাই হচ্ছে সব থেকে বেশি। জীবনের যে অনুভব, সেই জিনিসটা তো একটা গুরুজনের, একটা বাড়ির যে গার্জেন, তারই তো সব থেকে বেশি বুঝাচ্ছে। তো তাদের কাছ থেকে যে জ্ঞান নিয়েই কিন্তু তোমাকে চলতে হবে। এটাই হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। খুব ভালো নক্ষত্র, জীবনকে পরিবর্তন করাবে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে। এটাই কিন্তু বুঝাচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো যাই হোক, এই সময়কালে এই সমস্ত উপাচার এবং যেটা বললাম স্থিরতা কাজ, যেরকম যে কাজগুলো, সেই কাজগুলোতে যেমন ভিত্তি স্থাপন করা, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, বা জায়গা জমি সংক্রান্ত যেগুলো স্থির হওয়া, সেইগুলো কাজ আর করা যাবে না। কি সেটা হচ্ছে গন্ডগোল, অশান্তি, এগুলো কিন্তু করা যাবে না। কারণ বায়ুতত্ত্ব আর শনিও বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব বললাম, নক্ষত্র আকাশতত্ত্ব, আর এদিকে শনি হচ্ছে বায়ুতত্ত্ব। অতএব যে গন্ডগোল অশান্তি হবে সেটা কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাবে, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত চলে যাবে। বেআইনি পথে কিন্তু যাওয়া যাবে না। রাহু কিন্তু সেই বুদ্ধি, কানেকশন, যোগাযোগ দেওয়া হবে যে চলো ওই পথে, শর্টকাট পদ্ধতিতে ইনকাম করো, অনেক সুবিধা পাবা জীবনে, লোভ লালসা দিবে। অতএব সেই বেআইনি পথ থেকে তোমাকে দূরে থাকতে হবে। এই সমস্ত কাজ কিন্তু এই সময়কালে একদমই করা যাবে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।